আইএলটিএস স্পিকিং অ্যান্ড রাইটিং বোথ আর ইনকমপ্লিট উইথাউট কমপ্লেক্স সেন্টেন্সেস এবং আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের এ টু জেড দেখব যেটা আইএলটিএসের উপরে ফোকাস করে বানানো হয়েছে। আমরা অলরেডি গ্রামারের আরও 3টা ক্লাস আপলোড করেছি অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ এডিশন টু আওয়ার আইএলটিএস ফোকাস গ্রামার ফাউন্ডেশন ক্লাস। সো দ্যাট বিং সেড আমরা এখন কমপ্লেক্স সেন্টেন্সের এ টু জেড দেখে নিই। কমপ্লেক্স সেন্টেন্স শুরু করার আগে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। অনেকে আইএলটিএসের বিগিনিং লেভেলে ভাবে যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে বিভিন্ন ধরনের কমপ্লেক্স ওয়ার্ডস বা কঠিন ওয়ার্ডস ইউজ করা সেন্টেন্সের মধ্যে, বাট ইট ইজ নট লাইক দ্যাট। আইএলটিএসের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্স বলতে আমাদের গ্রামাটিক্যালি স্কুল কলেজে যে কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে বুঝিয়েছে সেটাকেই তারা বুঝেছে। দ্যাট মিনস একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্টর সহজে যুক্ত হয়ে যে সেন্টেন্সটা তৈরি করে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন ক্লজ কি, ক্লজ আর সেন্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে ক্লজ তুলনামূলক শর্ট, সেন্টেন্সের কনসেপ্ট একটু বড়, কারণ সেখানে আরও অনেক ধরনের এলিমেন্টস থাকতে পারে। বাট একটা ক্লজের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব এই দুইটাই থাকে এবং এই দুইটা বেয়ার মিনিমাম দিয়েই একটা ক্লজের কনস্টিটিউশনের মাধ্যমে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুইটার মধ্যেই একটা একটা সাবজেক্ট একটা একটা ভার্ব থাকাটা ম্যান্ডেটরি। নাও এখন আমরা কানেক্টর কোনগুলোকে বলছি। কানেক্টর হচ্ছে হলো যে আমরা যে বিভিন্ন ধরনের ওয়ার্ড যেগুলো দো, অলদো, ইভেন দো, আমরা অনেকটা বিকজ ইউজ করে থাকি, সিন্স ইউজ করে থাকি, এগুলাকে কানেক্টর বলে। আর এই কানেক্টর সবসময় ডিপেন্ডেন্ট ক্লজের সাথেই থাকে, কারণ ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্টর ছাড়া তার মিনিংটা ভালো মতো প্রকাশ করতে পারে না। এখন এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট কনটেক্সটটা কি? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে এমন একটা সেন্টেন্স বা ক্লজ যেটা বললে সাধারণত মানুষের মনে কোনো ধরনের আকাঙ্ক্ষা রয়ে যায় না, এবং ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে এমন একটা ক্লজ বা সেন্টেন্স যেটা শুনলে মানুষজন বলে যে পরে কি বা আগে কি, এরকম ধরনের বিভিন্ন প্রশ্ন তারা করে থাকে। বাই দ্য ওয়ে এই পিডিএফটা আমি আপলোড দিয়ে দিব আমাদের যেটা বলা হচ্ছে যে রিল সেগমেন্টের মধ্যে বা আমাদের ইউটিউবের মধ্যে যদি যান কোর্স সেগমেন্টের মধ্যে এটা অ্যাটাচ করা থাকবে। সো সেখানে গেলে পেয়ে যাবেন। সো আমরা এখন ক্লজের এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার হলে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের স্কুল কলেজের মধ্যে যে ধরনের সেন্টেন্সগুলো আমরা পড়ে এসেছি, যে দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, তো এখানে হি ইজ অনেস্ট আমি যদি কাউকে হি ইজ অনেস্ট এই কথাটা বলে দিই তাহলে যেটা হয় যে মানুষের কোনো প্রশ্ন থাকে না, সে একজন অনেস্ট ব্যক্তি। বাট আমি যদি কাউকে বলি দো হি ইজ পুর, খালি এইটুক বলে চুপ হয়ে যায়, যদিও সে গরিব, এটা বলে যদি চুপ হয়ে যায় আমরা, তাহলে মানুষজন বলবে তাহলে পরে কি বা আগে কি, একটা আকাঙ্ক্ষা রয়ে যায়। এটা কি বলা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সি। সো ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট কনটেক্সট এরকমই যে ইন্ডিপেন্ডেন্ট মানেই হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট বা মিনিং হচ্ছে সেটার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট নেই। ডিপেন্ডেন্টের মধ্যে আমাদের একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে আছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের উপর। এর জন্যেই একটা ক্লজের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরেই বেসিস করে অনেক ধরনের ডিপেন্ডেন্ট ক্লজ আমরা দেখতে পারি। সো এখন আমরা বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের আমরা যেটা বলছি যে টাইপস অফ ক্যাটাগরিজ এগুলা দেখব। দ্যাট মিনস যে যে ক্যাটাগরির মধ্যে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলো সাধারণত ইউজ হয়ে থাকে এর মধ্যে প্রমিনেন্ট ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখব। সবগুলো দেখার প্রয়োজন নেই, অ্যাজ আই সেড আমরা আইএলসের মধ্যে হাই ব্যান্ড স্কোর পাওয়ার জন্য এসেছি, আমরা এখানে কেউ গ্রামারিয়ান হতে আসেনি। সো কমপ্লেক্স সেন্টেন্সের প্রায় 40-50টা যে রুলসগুলো আছে সেগুলো সব কিছু আমাদের শেখার প্রয়োজন নেই। আমাদের ইন টোটাল 9টা বা 10টা ফোকাস পয়েন্টের মধ্যে ফোকাস দিলেই হয়ে যাবে। আমি এখানে একটা কথা লিখেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে বেশ কিছু কনটেক্সটে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স বা ডিপেন্ডেন্ট সেন্টেন্স সোয়াইপ করলেও মিনিং একই থাকে, তবে কিছু কানেক্টরস সবসময় পরেই বসবে, সেন্টেন্সের শুরুতে বসে না। দ্যাট মিনস আমাদের অনেক টাইমে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এবং ডিপেন্ডেন্ট সেন্টেন্স এই দুটো একটা একটার সাথে সোয়াইপ করলেও মিনিং একই থাকে, তো সেটাকে যেভাবে মন চায় আমরা ব্যবহার করতে পারি। বাট অনেক ধরনের কানেক্টর সেন্টেন্সের শুরুতে বসতে পারে না, এটা আমরা একটু পরেই দেখবো এবং বেশ কয়েকটা এরকম কানেক্টরস এক্সাম্পলসও আমরা এখানে দেখবো। সো আমাদের রাইটিংয়ের মধ্যে স্পিকিংয়ের মধ্যে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সটা বেশিরভাগ ক্ষেত্রে রিজনিং এবং এক্সাম্পলস এগুলোর ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, আমরা ওগুলোর উপরে বেসিস করে ইন টোটাল 9টা ক্যাটাগরি তৈরি করেছি। ওকে, এবং এই 9টা ক্যাটাগরির মাধ্যমে আইএলটিএসের মধ্যে ব্যান্ড 8 বা ব্যান্ড 7 প্লাস খুব ইজিলি আনা পসিবল। এখন আমরা কজ অ্যান্ড ইফেক্ট এই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে শুরু করব। সো এর মধ্যে আমি কয়েকটা কানেক্টরের নাম দিয়েছি, হাওয়েভার দেয়ার আর মেনি মোর কানেক্টরস অ্যাজ ওয়েল, যে জন্য আমি লিখে রেখেছি দেয়ার আর মোর। আপনারা যদি মনে হয় যে আপনারা আরও ইন ডিপ যেতে চাচ্ছেন, জাস্ট চ্যাটজিপিটির মধ্যে গেলেই হবে, সেখানে এই কজ অ্যান্ড ইফেক্ট কানেক্টরস গিভ মি অল দি কানেক্টরস এই কমেন্টটা দিলেই তারা সুন্দর মতো সবগুলো আপনাকে লিস্ট আউট করে দিবে। সো এখন আমরা দেখি, এখানে আমাদের আছে বিকজ, সিন্স, অ্যাজ, সো, দেয়ারফর, থাস, হ্যান্স, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি। আমাদের কি কয়েকটার মানে হচ্ছে কারণ হিসেবে হয়, অনেকগুলো হচ্ছে হলো রেজাল্ট দেখানোর ক্ষেত্রে ইউজ করা হয় বা একটা কোনো কিছুর ইফেক্ট। আমরা এখানে আইএলটিএসের মধ্যে প্রথম থেকে গ্রামার কোর্সগুলোর মধ্যে বলছি যে আমরা কনটেক্সচুয়াল গ্রামার শিখছি, কনটেক্সচুয়াল গ্রামারের মধ্যে স্টোরিটার মধ্যে ফোকাস দিচ্ছি, রাদার দেন ক্রিয়েটিং সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিফারেন্ট কাইন্ডস অফ স্ট্রাকচার্স। আপনি যদি কনটেক্সট বুঝে আগান ওইটাই আমাদের জন্য বেস্ট হয়ে থাকে, কারণ এগুলো সবগুলোর জন্য নাহলে বিভিন্ন ধরনের স্ট্রাকচার শেখা লাগবে। এর জন্য আমি সবগুলোর স্ট্রাকচার একটার মধ্যে ঢেকে দিয়েছি এবং একটা কথা বলে দিয়েছি যে আমরা চাইলে বিভিন্ন ক্ষেত্রে সোয়াপ করতে পারি। সো এর জন্যে আমরা মোটামুটি এই দুইটা রুলসেই অ্যারাউন্ড 30টা থেকে 35টা
গ্রামারের কোর কমপ্লেক্স রুলস যেগুলো আছে সেগুলো কমপ্লিট করেছে। এখন আমরা এখান থেকে দেখছি যে মেনি স্টুডেন্টস স্ট্রাগল উইথ আইএলস বিকজ কানেক্টর দে ল্যাক স্ট্রাকচার প্র্যাকটিস। তো আমি যদি এখানে কাউকে বলি মেনি স্টুডেন্টস স্ট্রাগল উইথ আইএলস, এটা মানে এটা বলে যদি আমি চুপ হয়ে যাই তাহলে মানুষের কিন্তু মনের মধ্যে আর আকাঙ্ক্ষা থাকে না। হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে আমরা সেন্টেন্স নিতে পারি যে অনেকেই আইএলসের মধ্যে স্ট্রাগল করছে, বলে যে চুপ হয়ে যায় মানুষ আকাঙ্ক্ষা থাকে না। বাট আমি যদি কাউকে বলি যেহেতু কানেক্টর সহ হচ্ছিল আমাদের ডিপেন্ডেন্ট ক্লজটা তৈরি হয়, তা আমাদের এখানে যদি কাউকে বলি বিকজ দে ল্যাক স্ট্রাকচার প্র্যাকটিস, জাস্ট এটাই বললাম। কারণ সে স্ট্রাকচার প্র্যাকটিস বা কারণ তারা স্ট্রাকচার প্র্যাকটিস যেটা বলা হচ্ছে ল্যাক করছে বা করতে পারছে না ঠিক মতো, যেটা আমরা মিনিংয়ের দিকে যাচ্ছি। তো এটা বলে যে চুপ হয়ে যায়, মানুষজন বলবে আগে কি বা পর কি, একটা প্রশ্ন রয়ে যায়। ওকে, সো এখানে আমরা সোয়াপ চেলে করতে পারি, বাট সেক্ষেত্রে হয়তো একটু চেঞ্জ আনতে হবে। যেমন বিকজ স্টুডেন্টস ল্যাক স্ট্রাকচার প্র্যাকটিস, এখানে আমাদের মেনি স্টুডেন্টস স্ট্রাগল উইথ আইলস, এটা পরে বসাতে পারি। তো এটা একটা পারফেক্ট উদাহরণ যে আমরা যদি সোয়াপও করি হালকা একটু চেঞ্জ এনে আমাদের কিন্তু মিনিংয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক এভাবেই আমরা অনেকগুলো দেখবো, যেমন সিন্স অনলাইন সোর্সেস আর ওয়াইডলি অ্যাভেলেবল লার্নার্স ক্যান স্টাডি ইন্ডিপেন্ডেন্টলি। পরে আমরা যদি বলি লার্নার্স ক্যান স্টাডি ইন্ডিপেন্ডেন্টলি সিন্স অনলাইন রিসোর্সেস আর ওয়াইডলি অ্যাভেলেবল, আমাদের মিনিংয়ে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। আমরা এখানে লং সেন্টেন্সেস দেখছি, হয় এটা কিন্তু শর্ট করেছে। আমি যদি বলি সিন্স অনলাইন রিসোর্সেস আর অ্যাভেলেবেল ওয়াইডলি বাদ দিয়ে লার্নার্স ক্যান স্টাডি প্রপারলি, এটা যদি বলি তখন আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। এখানে আমরা একটা জিনিস হয়তো খেয়াল করেছি, সেটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্সের প্রথমে এই সেন্টেন্সটার মধ্যে কোনো কমা নেই, কিন্তু পরবর্তীটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝে আমরা একটা কমা দেখছি। এটা কেন? এটার অনেক ধরনের এক্সপ্লেনেশন আছে। হাওয়েভার সব কথার ইন শর্ট আমরা যেটা বলতে পারি সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে সাধারণত ডিপেন্ডেন্ট যে ক্লজটা আছে সেটাকে যদি আমরা আগে লিখি তাহলে কমা বসার পসিবিলিটিটা 80% 90% ক্ষেত্রেই হয়ে থাকে। সো দ্যাটস ওয়াই আমরা এত ডিপে না গিয়ে জাস্ট বেসিকভাবে মাথায় রাখতে পারি, এবং এই পাংচুয়েশনের জন্য আমাদের এতটা সিভিয়ারভাবে নেবে না যতটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স টেন্সের স্ট্রাকচার ন্যারেশন এগুলা বুচার্ট হওয়ার ফলে হয়েছে। দ্যাট মিনস পাংচুয়েশন যদি 10টা ভুল হয় আমাদের, সেখানে যে মার্কিংটা কাটবে হয়তো আপনার সেন্টেন্সের ভিতরে এলিমেন্টসগুলো 4টা বা 5টা ভুল হলে সেই মার্কসটা কাটতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা 80% 70% রুলস দিয়ে এগাবো, এবং আমাদের আইএলসের তাহলে এত পরিমাণ প্রেশার নাও লাগবে না। সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট সেন্টেন্স আগে লিখলে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লেখার আগে কমা দিব, এবং ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স যদি আমরা আগে লিখি সেক্ষেত্রে কমা দেওয়ার প্রয়োজন নেই। অলরাইট, সো এখন আমরা পরে আরও 3টা রুলস দেখবো। এখান 3টা রুলস না, আমরা 3টা এক্সাম্পলস দেখবো, এবং আমাদের আইএলসে এভাবে এক্সাম্পলটা করতে হবে। আমাদের প্রাইভেট ব্যাচের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ কীভাবে পারফেক্টলি এর মাধ্যমে এই গ্রামার প্র্যাকটিসগুলো করতে হবে এবং কীভাবে পারফেক্টলি সর্বোচ্চ পিক পর্যায়ে যাবে সেটা দেখিয়ে থাকি। হাওয়েভার আমরা আপাতত এর কনসেপ্ট এখানে না দেখাই, কারণ আর না হলে ক্লাসটা অত্যন্ত বড় হয়ে যাবে। সো আমরা এখানে আরও কিছু এক্সাম্পল, যেমন হি ডিড নট রিভাইজ প্রপারলি সো হি ফেল টু অ্যাচিভ হিজ টার্গেট ব্যান্ড স্কোর। এখন আমরা যদি বলি সোটাকে আগে দিয়ে, সো হি ফেল টু অ্যাচিভ হিজ টার্গেট ব্যান্ড স্কোর হি ডিড নট রিভাইজ প্রপারলি, আমাদের কিন্তু এখানে মিনিং প্রকাশ পাচ্ছে না ঠিকমতো, অড সেন্টেন্স হয়ে যাচ্ছে। মনে হচ্ছে রেজাল্ট আগে এসেছে কারণটা পর এসেছে এবং খুব ভালো মতো ম্যাচ খাচ্ছে না। সো দ্যাটস ওয়াই সো দেয়ার ফর দাস হেন্স এগুলা সাধারণত আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে বসলে দেখবো বেশিরভাগ ক্ষেত্রে সেটা পরে হয়, কিন্তু আগে বসা যায় না। এবং এটা খুব ইজিলি বোঝা যায়, কারণ আমরা মিনিংয়ের ক্ষেত্রে সাধারণত এভাবে বসালে খুবই অড দেখায়। এর জন্য আমরা বললাম যে অনেক কমপ্লেক্স সেন্টেন্স আগে বসে, যেটা বলা হচ্ছে অনেক কমপ্লেক্স সেন্টেন্স পরে বসে, আমাদের আগে বসতে পারে না। এটা একটা পারফেক্ট জলজান্ত উদাহরণ। এখন আমরা দেখি সে প্র্যাকটিস ডেইলি অ্যাজ এ রেজাল্ট হার স্পিকিং বিকেম মোর ফ্লুয়েন্ট। ওকে, এখন আমাদের অ্যাজ এ রেজাল্ট এমন একটা ওয়ার্ড যেটা কারণ না আগে দিলে আমাদের আগে বসানো যাচ্ছে না। সো দিস আর সাম এক্সাম্পলস। আপনারা চাইলে আরও বেশি এক্সাম্পলস দেখতে পারেন। জাস্ট এন্টার ইনটু দ্য চ্যাটজিপিটি অ্যান্ড কপি দিস কজ অ্যান্ড ইফ এ কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড ইউ ক্যান রাইট ডাউন গিভ মি 10 এক্সাম্পলস আর 20 এক্সাম্পলস। তাহলে তারা আরও এক্সাম্পল দেবে। সবসময় আমাদের এক্সাম্পল দেখেই আইএলসের স্ট্রাকচার বা এভরিথিং মনে রাখতে হবে। আমরা রুলস আকারে ছোটোকালের মতো গেলে কখনোই সেটা স্পিকিং রাইটিংয়ের মধ্যে পারফেক্টলি ইউটিলাইজ করতে পারবো না। উই হ্যাভ টু নো দ্য স্টোরি, উই হ্যাভ টু নো হাউ দ্য সেন্টেন্স ইজ বিং ইউজড। এখন আমরা কন্ট্রাস্টের মধ্যে আসছি। কন্ট্রাস্টের মধ্যে আমরা অ্যাজ ইউজুয়াল অ্যাজ দ্য নেম সাজেস্ট আমরা এখানে অপোজিশন বা দুইটা ডিফারেন্ট আমাদের যেটা বলা হচ্ছে যে কন্ট্রাস্টিং এলিমেন্টস পাশাপাশি বসাই সেন্টেন্সের মধ্যে। এটার বেশ কয়েকটি উদাহরণ আমরা স্কুল কলেজে দেখেছি, এখানে কিছু এক্সট্রা দেখবো। হাওয়েভার দেয়ার আর মোর। সো আপনারা চাইলে ঘেটে আরও বের করতে পারেন চ্যাটজিপিটির মাধ্যমে। সো অলদো দো ইভেন দো, যদিও যদিও যদিও, তিনটাই কিন্তু যদিও টাইপেরই ওয়ার্ড। এরপর আছে হোয়াইল হোয়ার অ্যাজ, এটা কাইন্ড অফ হচ্ছে অপর দিকে, এটার ক্ষেত্রে ইউজ হয়। হাওয়েভার, নেভার দ্য লেস, নন দ্য লেস, এটা হচ্ছে অনেকটা সত্ত্বেও, কোনো কিছু সত্ত্বেও সেই ক্ষেত্রে ইউজ হয়। ইন কন্ট্রাস্ট অন দি আদার হ্যান্ড, সেটা হচ্ছে অপোজিট সাইড ফ্যাক্টরের মধ্যে ইউজ করা হয়। এখন আমরা কিছু এক্সাম্পলস দেখি, যেমন অলদো হি স্টাডিড হার্ড হি কুড নট ম্যানেজ হিজ টাইম ইন দি এক্সাম। আমাদের কন্ট্রাস্টের মধ্যে দেখব যে আমরা বেশিরভাগ যে ওয়ার্ডসগুলো আছে সেটার মধ্যে
আমাদের আগে পিছে সোয়াইপ করাটা পসিবল হয়। যেমন অলদো হি স্টাডিড হার্ড, এটাকে আমরা পরেও লিখতে পারি হি কুড নট ম্যানেজ হিজ টাইম ইন দ্য এক্সাম অলদো হি স্টাডিড হার্ড। সে তার এক্সামটা ম্যানেজ করতে পারেনি, টাইম ম্যানেজমেন্টটা করতে পারেনি, যদিও সে ভালো মতো পড়াশোনা করেছে। এখন হি কুড নট ম্যানেজ হিজ টাইম ইন দ্য এক্সাম অলদো হি স্টাডিড হার্ড। এভাবে আমরা আগে পিছে করতে পারি। এখানে ওয়ার্ডে হয়তো একটু মনে হচ্ছে যে এটার সাথে দুইটা সম্পর্ক আছে। হাউএভার সবচেয়ে পাওয়ারফুল উদাহরণ হচ্ছে ইভেন দো হি ইজ পুর হি ইজ অনেস্ট। সো হি ইজ পুর ইভেন দো, সরি হি ইজ অনেস্ট ইভেন দো হি ইজ পুর। তো এই টাইপের ছোটো ছোটো এক্সাম্পলস যেগুলো আমরা ছোটোকালে পড়েছি সেগুলো কিন্তু সব কমপ্লেক্স সেন্টেন্স ছিল। এখানে আরও কিছু অপর দিয়ে কন্ট্রাস্টিং কিছু ওয়ার্ডস দেখানো হয়েছে, যেমন হচ্ছে হলো সাম পিপল প্রিফার সেলফ স্টাডি হোয়ার এজ আদার্স রিলাই অন কোচিং সেন্টার্স। এখানে হোয়ার এজ যেটা, এটা এমন একটা ওয়ার্ড যেটা সাধারণত আমাদের প্রথম দিকে বসানো যায় না আনলেস দের ইজ এ ফুল স্টপ। সো হোয়ারেসটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিডলে বসে। এটাও একটা লিস্ট আছে, আপনারা যে চ্যাটজিপিটির মধ্যে বের করতে পারেন যে কানেক্টরস দ্যাট ইউজুয়ালি ডোন্ট গো অ্যাট দ্য বিগিনিং উইথ দ্য ডিপেন্ডেন্ট ক্লজ অর উই ক্যান নট সোয়াইপ দ্য প্লেসেস। তাহলে তারা বেশ কয়েকটা কানেক্টর নাম দিয়ে দিবে। হাওয়েভার সবগুলোর মধ্যে হয়তো দুই একটা আছে এবং এটা অনেকে সেন্টেন্স লেখার টাইমে বুঝতে পারে যে আচ্ছা এটা ভুল মনে হচ্ছে, কানেক্টর সামনে দিলে আমার কাছে ঠিক লাগে না। এটা সবচেয়ে আরও উৎকৃষ্ট উদাহরণ হবে WH কোয়েশ্চেন্স। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই হোয়ার অ্যাজ পরে হচ্ছিল আমরা পরে আরও পাবো, যেমন আমরা যদি যাই WH এর মধ্যে আমরা হু বা হু, হুইচ, দ্যাট, হুজ, হোয়ার এই ওয়ার্ডগুলো পাই। WH এর মধ্যে হাউ, হুজ, হোয়ার, দ্যাট এই ওয়ার্ডগুলো আমাদের যেগুলো আছে সেগুলো সাধারণত প্রশ্ন তৈরির ক্ষেত্রে ইউজ হয় যখন এটা প্রথমে বসে। সো এগুলো বাদে হয়তো আপনারা 4-5টা পেতে পারেন, এটা আমরা বলতে বলতে দেখতে থাকবো। সো কন্ট্রাস্ট কমপ্লেক্স সেন্টেন্স মানেই হচ্ছে দুইটা কন্ট্রাস্টিং সেন্টেন্স পাশাপাশি ডিপেন্ডেন্সি মাধ্যমে তৈরি করা এবং সেটার মধ্যে একটা কমপ্লেক্স কানেক্টর থাকবে। এখন এটা আমরা প্র্যাকটিস করতে আমি একবার শর্ট সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি, যে হচ্ছে হলো দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এটা দিয়ে, এবং এটাকে বড় করতে করতে আমরা এরকম ধরনের সেন্টেন্স সাইজে আসতে পারি। তাহলে আমরা টেন্সের মধ্যে অলরেডি এটা নিয়ে আলোচনা করছি যে কীভাবে সেন্টেন্স ছোটো থেকে আস্তে আস্তে বড় করবো। সো যারা এখনও আগের ভিডিওসগুলো আমাদের বা আমাদের গ্রামার কোর্সের ভিডিওসগুলো এখনও দেখেনি বা এটাই প্রথম দেখছে, আমি সাজেস্ট করবো সবগুলো চেক আউট করে আসতে। ওকে, অলরাইট। সো এখন আমরা কন্ডিশনাল দিয়ে কাজ করবো। কন্ডিশনাল মধ্যে আমরা ছোটোকাল দেখেছি ইফ এই ওয়ার্ডটা ইউজ করে আছি। অ্যাজ অ্যাগেন আমরা কন্ডিশনালের মধ্যে বিভিন্ন ধরনের আমরা হচ্ছে রুলস রেগুলেশন পেয়েছি। হাউএভার আমরা এখানে এত ডিপলি যাব না। আমরা জাস্ট কন্ডিশনালে কী হতো যে যদিও বলে একটা কথা বলতো এবং পর আরেকটা কথা বলতো, ওই কনসেপ্টে আমাদের দরকার, নাথিং এলস। সো আমরা এখানে দেখছি ইফ আনলেস আছে, অনেক টাইম আমরা আনটিল ইউজ করি, এখানে লেখা নেই, বাট প্রোভাইডেড দ্যাট অ্যাজ লং অ্যাজ ইন কেস, এই কয়েকটা সাধারণত হয়, এছাড়া আনটিল টিল আছে। হাউএভার আমি এখানে এই কয়েকটা দেখেছি, আপনারা চাইলে বাকিগুলো দেখতে পারেন। দিজ আর হিয়ার জাস্ট টু গিভ ইউ অ্যান আইডিয়া। সো কন্ডিশনাল মানে হচ্ছে হলো কোনো একটা, অ্যাজ দ্য নেম সাজেস্ট, কন্ডিশন থাকতে হবে। সো ইফ ইউ প্র্যাকটিস কনসিস্টেন্টলি ইউ উইল ইমপ্রুভ ইউর ব্যান্ড স্কোর। তুমি যদি কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে থাকো তুমি তোমার ব্যান্ড স্কোর ইমপ্রুভ করতে পারবে। ইউ ক্যান নট সাকসিড আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড ইউর উইকনেস। তুমি সাকসিড করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার উইকনেস বুঝতে পারছো। এবং আমরা এখানে খেয়াল করব যে এখানে প্রোভাইডেড দ্যাট এই ওয়ার্ডটা সাধারণত প্রথমে বসানো যায় না, কিন্তু অ্যাজ লং অ্যাজ ইন কেস আমাদের হচ্ছে হলো এটা হচ্ছে হলো প্রোভাইডেড দ্যাট বাদে বাকি যেগুলো আছে আগে পিছে পজিশন সোয়াইপ করা যায়, বাট প্রোভাইডেড দ্যাটটা কিন্তু আমরা আগে বসালে অনেকটা অড হয়ে যায়। এখানে আমরা আরও দেখছি, যেমন ইউ ক্যান নট, এটা আমরা দেখলাম, টেক এক্সট্রা নোটস ইন কেস ইউ ফরগেট কি আইডিয়াস ডিউরিং দ্য টেস্ট। সো ইন কেস ইউ ফরগেট কি আইডিয়াস ডিউরিং দ্য টেস্ট, টেক সাম এক্সট্রা নোটস। এটাকেও কিন্তু আমরা চাইলে সোয়াইপ করতে পারি, যদি ইন কেসটা আমরা ম্যাক্সিমাম টাইমে মিডলেই হয়তো দেখেছি। এখন আমরা টাইমের মধ্যে আসবো। নাও দ্য টাইম হচ্ছে হলো ওই ক্ষেত্রে আমাদের ইউজ করা হয় যেখানে আমাদের এমন সিচুয়েশন তৈরি করতে হবে যেখানে হচ্ছে হলো আমরা সাধারণত ফোকাসটা টাইমের মধ্যেই দিয়ে থাকি। এখন টাইমের মধ্যে কানেক্টর যেগুলো সেগুলো হচ্ছে হোয়েন, হোয়াইল, এবং আমরা এখানে একটা কমন জিনিস দেখছি সেটা হচ্ছে হলো হোয়াইল, এখানেও আছে, হোয়াইল আমরা উপরেও দেখেছি। ওকে, সো এখানে আমাদের হোয়াইল যখন, এখানেও হোয়াইল মানে আমাদের যখন এই ক্ষেত্রে ইউজ হয়েছে। হাউএভার এখানে হয়তো সময়টার মধ্যে ফোকাস দিচ্ছে, ওখানে আমাদের হোয়াইলটা দিয়েছিল মেনলি অপোজিট সাইডের মধ্যে ইউজ করার জন্য। ওখানে যখনটা আমাদের হোয়াইলটা যেখানে হয়ে যায় বা যেখানকার, দুইটাই যদি সময়ের মধ্যে হয়, ওই হোয়াইলটা আমরা বলছি এদিকে এটা হচ্ছে যেখানে এটা হচ্ছে, সে এটা করছে যেখানে তার বউ এটা করছে, অনেকটা কনসেপ্টটা আমাদের এরকম। আর এখানে হচ্ছিল হোয়াইল মানে অ্যাকচুয়ালি যখন এটা ইউজ হচ্ছে। সো দুটাই যদিও যখনের মতো কনসেপ্ট, হাউএভার ওইটাকে আমরা যদি একটু এক্সেপশন করতে চাই তাহলে যখনটাকে যেখানে বলতে পারি, তাহলে অনেকটা বলতে আমাদের মনে রাখতে ইজিয়ার হয়। সো হোয়েন, হোয়াইল, বিফোর, আফটার, অ্যাজ লং অ্যাজ, আনটিল, এই কয়েকটা আমরা দেখছি। সো আনটিলটা যদিও আমাদের টিল, আনটিল কাইন্ড অফ এ কন্ডিশনের মধ্যে পড়ে, বাট আমরা টাইমের মধ্যেও পাবো। ওকে, সো হোয়েন আই স্টার্টেড প্রিপারিং ফর আইএলটিএস আই ফোকাসড অন ভোকাবুলারি বিল্ডিং।
সো I focused on vocabulary building when I started preparing for IELTS. ওকে, সো আমাদের হোয়াইলটা যেটা এখানের মধ্যেও হোয়াইল হি ওয়াজ অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন্স হি রিমেইন কাম অ্যান্ড কম্পোজড। ওকে, সো এখানে দেখবো যে সময়ের মধ্যেই ফোকাসটা দেওয়া হচ্ছে, যখন সে কোয়েশ্চেনটা অ্যান্সার করছিল সেই সময় সে কাম এবং কম্পোজ ছিল। এবার আমরা বিফোর দেখছি, আফটার দেখছি, অ্যাজ লং অ্যাজ দেখছি, সবগুলো কনসেপ্টই কাইন্ড অফ সেম আমরা এতক্ষণ যেটা ডিসকাস করে এসেছি। রাইট, এখন আমরা পারপোসের মধ্যে ঢুকবো। নাও দ্য পারপোস অ্যান্ড দ্য রিজন বোথ অফ দেম আর সেম। এবং আমি আবারও বলছি এই কয়েকটা ক্যাটাগরির বাইরে আমাদের সাধারণত দরকার পড়বে না, আমরা ছোটো ছোটো ওয়ার্ড সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি, যেহেতু আমরা বললাম যে একটা সাবজেক্ট, একটা ভার্ভ, একটা কানেক্টর, একটা সাবজেক্ট, একটা ভার্ভ থাকলেই হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট এটাকেও বিভিন্ন ফাংশনালি চেঞ্জ করতে পারি, বা ইন অর্ডার টু এটাকেও চেঞ্জ করতে পারি। আমি এখানে একটা শর্ট এক্সাম্পল দেখাবো বড়টা দেখানোর পর। সো আমরা যেখান থেকে যাই, দে ক্রিয়েটেড আ স্টাডি প্ল্যান টু স্টে কনসিস্টেন্ট। আমি যদি এখান থেকে বলি টু স্টে কনসিস্টেন্ট দে ক্রিয়েটেড আ স্টাডি প্ল্যান, এখানেও কিন্তু পজিশন সোয়াইপ করা যাচ্ছে, মিনিং চেঞ্জ হচ্ছে না। সো এখানে ইন অর্ডার টু কোনো কিছু করার জন্যে, পারপোজ, সো দ্যাট পারপোজ, ইন অর্ডার টু পারপোজ, দ্যাট বা ইন অর্ডার দ্যাট পারপোজ, এগুলো পারপোজের ক্ষেত্রে ইউজ হচ্ছে, মানে কোনো কিছু করার জন্যে সে ধাবিত হচ্ছে, এই কনটেক্সটের মধ্যে এগুলো ইউজ হয়ে থাকে। সো হি প্র্যাকটিসেস ডেইলি ইন অর্ডার টু অ্যাচিভ আ হাই ব্যান্ড স্কোর। তো আমরা যদি এখানে একবার ছোটো করে দিই, হি প্র্যাকটিসেস, এটাকে যদি আমরা বলি হি প্র্যাকটিসেস ইন অর্ডার টু অ্যাচিভ আ ব্যান্ড স্কোর, এটা কিন্তু খুবই শর্ট একটা সেন্টেন্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইট ইজ আ কমপ্লেক্স সেন্টেন্স। আমি যে কাউকে বলি হি প্র্যাকটিসেস, সে প্র্যাকটিস করে। এখন এটা নিয়ে অনেকে প্রশ্ন রাখতে পারে, ভাই এখানে তো বলা হয়নি যে তাহলে হচ্ছে হলো কী প্র্যাকটিস করছে, এটা আকাঙ্ক্ষা মনে হচ্ছে না। অ্যাজ লং অ্যাজ ক্লজের মধ্যে একটা সাবজেক্ট ভার্ব আছে, এটা কিন্তু হিসেবে আমরা একটা পারফেক্টলি বুঝাতে পারছি কিছু একটা প্র্যাকটিস করছে সেটা হচ্ছে। নাহলে আমরা কিন্তু সেন্টেন্সের একটা মূল ক্রাইটেরিয়া হচ্ছে সেটাতে একটা ভার্ব থাকতে হবে। আমি যদি কারোর দিকে তাকিয়ে বলি গো, এটা বলে আমি চুপ হয়ে যাই, আমার কিন্তু মনের ভাব আকাঙ্ক্ষা প্রকাশ হয়ে যায়, কারণ আমি তাকে বলছি চলে যেতে, ইশারার মধ্যেই পসিবল। সো দ্যাটস ওয়াই হি প্র্যাকটিসেস, এটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দিস ইজ অ্যাকচুয়ালি আ কমপ্লেক্স সেন্টেন্স। যদি আমরা লিখতে পারি হি প্র্যাকটিসেস ইংলিশ ইন অর্ডার টু অ্যাচিভ আ হাই ব্যান্ড স্কোর, সেটা লিখলে আমাদের একটু সুন্দর দেখাতো, বাট আমরা এখানে শর্টেস্ট ওয়েতে দেখাচ্ছি। ওকে, সো এটা একটা ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যে সে প্র্যাকটিস করছে এবং এখানে সে প্র্যাকটিস ফল যেটা পেতে পারে সেটার জন্য প্র্যাকটিস যে করছে সেটার পারপোজটা সেখানে লিখেছে। সো আমি আগের পজিশনে আবার চলে যাই। ওকে, অলরাইট, এখন আমরা এখানে রেজাল্ট বা ডিগ্রি দেখছি। এটা সাধারণত আমাদের খুব একটা ইউজ হবে না, এটা আমি সাধারণত স্কিপ করতে চাচ্ছি। এটা আমাদের আইএলটিএসের জন্য সব ক্ষেত্রে প্রয়োজন পড়বে না, আনলেস দেয়ার সাম এক্সেপশন কেসেস। এটা আমি সবাইকে বলবো যে নিজের থেকে একটু দেখে নিতে, কনসেপ্টটা একই। এর জন্য আমি জাস্ট দুইটা কানেক্টর দিয়ে কিছু সেন্টেন্সেস দেখাবো, এর বাইরে আমাদের প্রয়োজন পড়বে না, কারণ সো দ্যাট এটা মানেই হচ্ছে যে রেজাল্ট দিচ্ছে। আমরা অলরেডি রেজাল্টের অনেক কিছু দেখেছি, বা এইটা করার ফলে এটা হচ্ছে, এই কনটেক্সটের জন্য মেনলি ইউজ হচ্ছে। সো দ্যাট সাজ দ্যাট দ্য লেকচার ওয়াজ সো এঙ্গেজিং দ্যাট এভরিওয়ান পেইড অ্যাটেনশন। এখানে ডট ডট মানে হচ্ছে মিডলে একটা অন্য ওয়ার্ড বা ভার্ব বসবে, ম্যাক্সিমাম টাইমে ভার্বই বসবে। সো দ্য লেকচার ওয়াজ সো এঙ্গেজিং, সো এভরিওয়ান পেইড অ্যাটেনশন। আমরা কিন্তু এটাকে এভাবেও লিখতে পারি কমপ্লেক্স সেন্টেন্স করার টাইমে, বাট এটা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াস, লাইক আমার বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের প্যাটার্ন দরকার। যেহেতু আমরা ব্যান্ড ডিসক্রিপ্টরসের মধ্যে দেখেছি যে বিভিন্ন ধরনের কমপ্লেক্স সেন্টেন্সের প্যাটার্ন আমাদের দরকার, সেজন্যই মেনলি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াস নিয়ে আসা হয়েছে, সো দ্যাট উই ক্যান সি ভ্যারিয়েশনস। এখন আমরা এখানে দুটো এক্সাম্পল আছে, আপনারা চাইলে আরও দেখতে পারেন। এখন আমরা আরেকটু ইম্পর্ট্যান্ট, যেটা খুবই কনফিউজিং থাকতে পারে, সেটার প্রতি একটু মনোযোগ দিব। এটা হচ্ছে আমাদের রিলেটিভ ক্লজ। এখানে যদি আমরা আসি হু, হুম, হুইচ, দ্যাট, হুজ, হোয়ার, এগুলোকে WH কোয়েশ্চেন আমরা বলে থাকি, এবং এগুলো সাধারণত আমরা সেন্টেন্সে ফার্স্টে বসালে কোয়েশ্চেন হয়ে যায়, যেটা আমরা মেনশন করেছি। সো হু, হুম, হুইচ, দ্যাটের মধ্যে হুইচ ম্যাটেরিয়ালিস্টিক ক্ষেত্রে ইউজ করা হয়, এবং অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের মধ্যে সেটা আমরা অনেকেই জানি। হুজ মানে হচ্ছে কোনো কিছু পোজেস করা, কেউ কিছু পোজেস করছে সেটার ক্ষেত্রে। হোয়ার মানে প্লেসের ক্ষেত্রে। আর দ্যাট দিয়ে আমাদের হু আর হুম আর হুইচ তিনোটাই কভার করা যায়। হাওয়েভার আমাদের এখানে হু আর হুমের মধ্যে প্রচুর পরিমাণে গণ্ডগোল হয়ে থাকে। ম্যাক্সিমাম স্টুডেন্টসের মধ্যে আমি যেটা দেখি হু আর হুম তারা পারফেক্টলি এক্সিকিউট করতে পারে না। সো এর জন্যে হু এবং হুম এটার মধ্যে আমাদের যেটা দেখতে হবে, ফার্স্ট অফ অল হু দিয়ে আমাদের অ্যাকচুয়ালি বাংলায় যেটা বোঝায় সেটা হচ্ছে হলো যে, যে বা হচ্ছে হলো আমরা যেটা বলি যারা, সরি ফর দ্যাট, যে বা যারা। আর হুম দিয়ে যেটা আমাদের হয়ে থাকে সেটা হচ্ছে হলো যাকে, সরি ফর মাই টাইপোস, যাকে বা যাদেরকে। সো আমাদের হু দিয়ে যে বা যারা এবং হুম দিয়ে যাকে বা যাদেরকে হয়। সো আমরা এটা খুব ইজিলি করতে পারি, সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সকে বাংলা ডাব করার সময় আমরা যদি মাথায় দেখি যে শব্দটা বা যারা শব্দটা আসছে, সেক্ষেত্রে আমরা হু ইউজ করতে পারি। এবং আমরা যদি দেখি যে ডাব করার সময়
যাকে বা যাদেরকে আসছে সেই ক্ষেত্রে আমরা হুম ওয়ার্ডটা ইউজ করতে পারি। এখানে অনেকে সাবজেক্ট প্রায়োরিটি বা অবজেক্ট প্রায়োরিটিগুলোর কথা বলে, হাউএভার দোজ আর মাচ মোর ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। অ্যাট দ্য সেম টাইম মনে রাখাটাও অনেকটা কঠিন। এটার আরও একটা ছোট্ট হ্যাক আছে, সেটা হচ্ছে হলো হু এর পর আমরা সাধারণত দেখব যে আমাদের ভার্ভ ইউজ হয়। হু এর পর আমাদের সাধারণত ভার্ভ ইউজ হয়ে থাকে, কিন্তু আমরা হুমের পরে ম্যাক্সিমাম টাইমে দেখব যে সেখানে আমাদের যেটা বলা হচ্ছে সাবজেক্ট বা নাউন ইউজড হয়ে থাকে। এটা এখন আমরা একটা পারফেক্ট উদাহরণ দেখি। আমি যদি কাউকে বলি যে আমি সেই মেয়েকে পছন্দ করি করি যে আমাকে স্কুলে একবার উপহার দিয়েছিল। সো আমরা যদি এই লেখাটাকে ডাব করি, আমাদের আসে যে হচ্ছে হলো আই আই লাইক দ্য গার্ল। এখন আমরা মাথায় এসেছে যে আই লাইক দ্য গার্ল হু গিফটেড মি আ গিফট, বা হচ্ছিল হু গেভ মি আ গিফট, হু গেভ মি আ গিফট ইন স্কুল। সো আই লাইক দ্য গার্ল হু গেভ মি আ গিফট ইন দ্য স্কুল বা ইন স্কুল, যেটি আমরা বলি। এখন আমরা যদি এই লেখাটাকেও পড়ি, আমরা যদি মাথায় ডাব করি যে আমি সেই মেয়েটাকে পছন্দ করি, বা আমরা যদি এখন লাইন বাই লাইন করি, আমি মেয়েটাকে পছন্দ করি বা আমি মেয়েটাকে পছন্দ করি বা ওই মেয়েকে পছন্দ করি যে আমাকে স্কুলে গিফট দিয়েছিল বা যে গিফট দিয়েছিল আমাকে স্কুলে। এখানে কোনোভাবেই যাকে বা যাদেরকে এই ধরনের এক্সপ্রেশন কিন্তু আমরা ডাব করার সময়ও আসে না। সো দ্যাটস ওয়াই আমরা যে কোনো লেখা বা যে কোনো ফিল ইন দ্য গ্যাপস করার সময় আমরা একটা জিনিস খেয়াল করবো যে আমরা চ্যাটজিপিটির মাধ্যমে এটা প্র্যাকটিস করতে পারি। জাস্ট প্রম্পট দিলেই হবে যে গিভ মি সাম এক্সাম্পল লাইন্স টু প্র্যাকটিস হু অ্যান্ড হুম। তারা এরকমভাবে সেন্টেন্স দিয়ে দিবে এবং এখানে হু বা হুম কোনটা হবে বসাতে হবে। সো আই লাইক দ্য গার্ল ড্যাশ গেভ মি আ গিফট ইন দ্য স্কুল। আমরা যে এক্সপ্রেশনের মধ্যে যাই, এখানে যাদেরকে কোনোভাবে বাংলা ডাব করলে মিলে না। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি এখানে ভার্ভ আছে। আমরা একটু আগে জেনেছি যে হু এর পর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভার্ভ দেখে থাকি। সো দ্যাটস ওয়াই হু এর পর আমরা এখানে হুই বসাতে পারবো, কারণ এই দুটা ফাংশনালিটি ম্যাচ খাচ্ছে। আর যাদেরকে বা যাদেরকে যাকে এটা যদি আমরা দেখি, তাহলে আই লাইক দ্য গার্ল। এখন আমি যদি এখানে দেখব যে সো আই লাইক দ্য গার্ল ড্যাশ মাই ব্রাদার অলসো লাইকড ইন দ্য স্কুল। আমরা এখানে দেখছি ফার্স্ট অফ অল সাবজেক্ট আছে, যেটা আমরা হুমের পরে জানি যে সাবজেক্ট বা নাউন থাকে। এবং আমি যদি ডাবও করি যে আমি সেই মেয়েটাকে পছন্দ করি আমার ভাই স্কুলে যাকে মানে পছন্দ করতো। তো আমরা এখানে দেখছি যাকে আমার ভাই স্কুলে পছন্দ করতো। আমরা যদি বলি যে আমি সেই মেয়েকে পছন্দ করি যে আমার ভাই স্কুল কলেজে পছন্দ করতো, মিলে না। এখানে যাকে বা যাদেরকে এটা ছাড়া আর কোনো ফাংশনালিটি হচ্ছে না। সো এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখলেই সেই আমাদের সাবজেক্ট প্রায়োরিটি, অবজেক্ট প্রায়োরিটির যে ডিফিকাল্ট পজিশন, যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে চেঞ্জেস হয়ে থাকে এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের গ্রামারের মধ্যে অনেক ডিফিকাল্টভাবে ১০-১২টা রুলস দেওয়া, সেগুলা আর মনে রাখা লাগে না। সো আমরা রিলেটিভ ক্লজের মধ্যে যেটা সব প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা ক্লিয়ার করলাম। হু হুম নিয়ে আমাদের অনেক ধরনের প্রবলেম থাকতো, তো এর জন্য আমরা এখান থেকে দেখে নিয়েছি। সো দ্য টিচার গাইডেড মি হুইচ হেল্প মি ইমপ্রুভ সিগনিফিকেন্টলি, দিস ইজ দ্য বুক দ্যাট আই রিকমেন্ড ফর আইএলস প্রিপারেশন। এখন আমাদের হু আর হুমের মধ্যে এই দুইটাকেই হুইচকে ক্লিয়ার করা যায় দ্যাট দিয়ে সবই হয়। হাউএভার আপনি কতবার দ্যাট ওয়ার্ডটা ইউজ করবেন, সো দ্যাটস ওয়াই সবগুলো ভ্যারিয়েশন জানাটা আমাদের অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। ওকে, সো আমি এটা নতুনভাবে অ্যাড করে দিলাম এবং আমরা ফাংশনালিও জেনে নিলাম যে কীভাবে আমরা প্র্যাকটিস করবো এআই এর মাধ্যমে। সো এখন আমি এটা একটু উপরে উঠে জাস্ট ফোকাস পয়েন্ট বোল্ড দিয়ে রাখি, বাকিগুলো এক্সাম্পলস আপনারা যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন। অলরাইট, ওকে। সো এখন আমরা লাস্টের দিকে এসে পড়েছি আমাদের ক্লাসে কনসেশন। নাও কনসেশন ইজ লাইক দ্যাট যে অ্যাডমিটিং আ পয়েন্ট বাট কন্টিনিউইং। এটাও আমাদের খুব কম ইউজ হবে, কারণ কনসেশন অলরেডি আমরা কন্ট্রাস্ট বা যদিও এই কনটেক্সটে শিখে ফেলেছি। এটা আলাদাভাবে শেখার দরকার নেই, যে বাট হাউএভার আমার মনে ছিল যে আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে অল দ্য ইভেন দ্য ডেসপাইট ইনস্পাইট অফ, জাস্ট হচ্ছে হলো এমন কিছু যেটা হচ্ছে যদিও এটা ঘটেছে বাট এটা চলমান আছে এই কনটেক্সটের জন্য। এটা আমাদের আগের কনসেপ্ট অলরেডি পুরোপুরি হয়ে গেছে, আলাদাভাবে দেখেছি, কারণ এরকম ধরনের কিছু গ্রুপ অফ সেন্টেন্সেস থাকে যেটা আমরা দেখে থাকি। যেমন অলদো দ্য কোর্স ইজ এক্সপেন্সিভ, ইট ইজ ওর্থ দ্য ইনভেস্টমেন্ট। যদিও একটা খারাপ এটা জিনিস হচ্ছে কিন্তু আমি করে যাচ্ছি। ডেসপাইট ফেসিং ডিফিকাল্টিজ শি অ্যাচিভড ব্যান্ড 7.5। সো ডিফিকাল্টি ফেস করা সত্ত্বেও সে কিন্তু অ্যাচিভ করে যাচ্ছে। সো একই জিনিস, কথাবার্তা, নাথিং ডিফারেন্ট। আচ্ছা, এটা আমি কেটেই দিই আপনাদের। হাউএভার আই থিঙ্ক ইউ গাইজ গট দ্য পয়েন্ট, যে একটা কোনো কিছু ঘটেছে বাট ইভেন আফটার দ্যাট বা কোনো কিছু যদিও অপোজিং, তাও সেটা ঘটে যাবে, বা একটা অ্যাডমিট করেছে যে সে একটা পয়েন্ট হয়েছে বাট এরপরেও সে কন্টিনিউ করে যাচ্ছে।
লাস্টে হচ্ছে হলো আমাদের কম্প্যারিজন। নাও দ্য কম্প্যারিজন পার্ট, কম্প্যারিজনের মধ্যে আমাদের হচ্ছে হলো যে কানেক্টরগুলো দেখবো, এটা আমরা দেখেছি দেন, অ্যাজ, সিমিলার টু, কম্পেয়ার টু, এছাড়াও আরও আছে, বাট এই কয়েকটা আমরা সবচেয়ে বেশি দেখব। সো অনলাইন লার্নিং ইজ মোর ফ্লেক্সিবল দেন ট্রেডিশনাল ক্লাসরুম। এখন এখানে ট্রেডিশনাল ক্লাসরুম দেখে মনে হচ্ছে যে আমাদের ইয়াটা কোথায়, যেটা বলা হচ্ছে এখানে তো ভার্ভ নেই। সো এটাই ইচ্ছা করে এখানে দেওয়া হয়েছে, আমি এখানে জাস্ট অফার্স এটা আমি দিয়ে রাখলাম, শেষ, আমাদের কাজ হয়ে গেছে। যে সরি, অফার। সো অনলাইন লার্নিং ইজ মোর ফ্লেক্সিবল দেন ট্রেডিশনাল ক্লাসরুমস অফার। অলরাইট, এরপরে হি ইজ অ্যাজ কনফিডেন্ট অ্যাজ হিজ টিচার ডিউরিং দ্য স্পিকিং প্র্যাকটিস। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অ্যাজ কনফিডেন্স টিচিং টিচার অ্যাজ ডিউরিং স্পিকিং প্র্যাকটিস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ ওয়ার্ডটা কিন্তু কাইন্ড অফ আমরা প্রথম দিকে আনতে পারছি না, বা খুব একটা ভালো মতো তৈরি করা যাচ্ছে না। হ্যাঁ, এটা হয় অনেক ক্ষেত্রে, অ্যাজ লং অ্যাজ বা এরকম টাইপের কিছু ওয়ার্ডস আছে, হাওয়েভার সেগুলো স্পেসিফিক্যালি কিছু ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, সেগুলো কিছু এক্সাম্পলসের মধ্যেই পড়বে। এখন আবার আমরা কম্পেয়ার টু আগে পরে কিন্তু করতে পারি। আইএলস হ্যাজ বিকাম মোর কম্পিটিটিভ কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স। কম্পেয়ার টু প্রিভিয়াস ইয়ার্স আইএলস হ্যাজ বিকাম মোর কম্পিটিটিভ। সো কম্পারিজন তৈরি করছে, দ্যাট মিনস একটার থেকে আরেকটার সাথে আমরা সামঞ্জস্য রেখে দুইটা পাশাপাশি কম্পেয়ার করছি। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড ফর কমপ্লেক্স সেন্টেন্স। এই কয়েকটা ক্যাটাগরি আমাদের জানলেই মোটামুটি আইএলসের যত আদ্যপান্ত আছে সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্র্যাকটিস থেকে করতে হবে। ফার্স্ট অফ অল সবগুলোর জন্য আমাদের বেসিক স্ট্রাকচারটা দেখতে হবে। আমরা ডাবল এইচ কোয়েশ্চেনে অনেকগুলো সামনে আসে না কোয়েশ্চেনের কারণে, সেটা জানলাম। এবং আমরা জাস্ট দেখতে পারি আর কোন কানেক্টরগুলো সাধারণত সামনে ইউজ করা যায় না। আমি মেজরগুলো অলরেডি রেখে দিয়েছি, মাইনর কিছু আপনার ছেলে ঘেটে বের করতে পারেন। এবং আমরা অলরেডি এআই সম্পর্কে কিছু জিনিসপাতি জেনেছি যে এআই দেখে প্র্যাকটিস করতে আমরা আমাদের প্রাইভেট ব্যাচের মধ্যে আরও পাওয়ারফুলি সুন্দর মতো দেখাই যে পারফেক্টলি কীভাবে ব্যান্ড 8-এর ক্রাইটেরিয়াস আমরা ম্যাথমেটিক্যালি ফিল আপ করবো। এবং এই কয়েকটা কমপ্লেক্স সেন্টেন্সই আমাদের স্পিকিং বা রাইটিং বলি ব্যান্ড 8 প্লাসের জন্য যথেষ্ট। জাস্ট এই কয়েকটা কানেক্টর সহ আমাদের এখন এক্সাম্পলস দেখতে হবে বেশি বেশি, এবং বাসায় এরপর প্র্যাকটিসটা করতে হবে। আমরা অলরেডি টেন্স বা সেন্টেন্স মেকিংয়ের ক্লাস করে ফেলেছি। সো সেখানে আমি অলরেডি বলে দিয়েছি যে কীভাবে ছোটো থেকে বড় সেন্টেন্সে যাব। সেটা কমপ্লিট করার পর ইফ উই ডু দ্য কমপ্লেক্স সেন্টেন্স নাও we will hit band 7 or more than that pretty easily. So that being said, take care then and goodbye and stay tuned with Scourge.